ট্রাম্প আসলে কি করতে চান, কখন কি বলবেন, কখন কি করবেন, এটা আসলে কেউ বুঝতে পারে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 4 দেশের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প 2 দেশের ভেতরে তথা ইরান ও ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে ইরানের এই যুদ্ধবিরতি ঘোষণা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তবে ট্রাম্পের ঘোষণা যেন একটা বড় ধরনের ধোঁকা, কেননা এদিকে যুদ্ধবিরতির ঘোষণা মেনে নেওয়ার পরপরই আবার ইসরায়েল নতুন করে ইরানের ব্যাপক কিছু আঘাত করেছে, যা ইরান কখনো কল্পনা করতে পারেনি। তবে এবার ইরান ট্রাম্পের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে সরাসরি আগামী 2 বছরের ওয়ার্নিং দিয়ে তারা আবারও মাঠে নামতে যাচ্ছে। কি আছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের কপালে, ইসরায়েল এদিকে কি হতে যাচ্ছে, মানচিত্র থেকে বেরিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সারা বিশ্বের কূটনীতি এবং রাজনীতিতে একটি কথা সবাই জানে যে ট্রাম্প আসলে কি করতে চান, কখন কি বলবেন, কখন কি করবেন, এটা আসলে কেউ বুঝতে পারে না। তিনি নিজেও বলেছেন যে আমি কখন কি করব তা আমি নিজেও জানি না, অথবা বলেন যে কখন কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি। এবারও তাই হলো, হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা, সেই ঘোষণায় অনেকে চমকে গেছে, যেখানে একেবারে যুদ্ধাঙ্গদেহী মনোভাব, ইরানকে শেষ করে দেওয়া হবে, ইরানের সরকার পাল্টে দেওয়া হবে, এমন হাকডাক। শেষ পর্যন্ত আসলে কি হলো? শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো, ইরান ক্ষেপণাস্ত্র ছুড়লো কাতার এবং ইরাকের ঘাঁটি লক্ষ্য করে। সেখানে ট্রাম্প ধন্যবাদ জানালো ইরানকে, বলল তাদের স্বল্প ক্ষয়ক্ষতি হয়েছে। মনে হচ্ছে যেন এটা একটা অ্যারেঞ্জড একটা গেমের মতো। সেই কারণে তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও চমকে গেছে। নিউ ইয়র্ক টাইমস সে খবর প্রকাশ করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর তিনি এই ঘোষণা দেন। কাতার এই আলোচনায় মধ্যস্থতা করেছে বলে তিনি জানান। গণমাধ্যমে প্রকাশ্যে আলোচনার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুদ্ধবিরতির আলোচনায় ভূমিকা রাখেন। গতকাল সন্ধ্যায় 6টার কিছু পর এই ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তাও এই ঘোষণায় বিস্মিত হন। তার মানে হচ্ছে কি, ট্রাম্প এমন ভাবে তিনি কাজগুলো করেন যেটা তার প্রশাসনের কর্মকর্তারাও জানেন না। যেমন ওই যে তুলসী গ্যাবার্ড, সে বলছিল যে ইরানের হাতে যে পরমাণু আছে, অস্ত্র আছে, এবং সেটা পারমাণবিক বোমা তৈরি মতন যথেষ্ট, এরকম কোনো তথ্য তাদের কাছে নেই, গোয়েন্দা সংস্থার কাছে নেই। অথচ তুলসী গ্যাবার্ড হচ্ছে গোয়েন্দা সংস্থার পরিচালক, এবং তার নিয়োগ নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল যে একজন সেনাবাহিনীতে কর্মরত একজন এক্স অফিসারকে এত বড় দায়িত্বে দেওয়া ঠিক হয়েছে কিনা। সবকিছুকে উপেক্ষা করে তুলসী গ্যাবার্ডকে নিয়োগ দিল, এবং তুলসী গ্যাবার্ড যখন বলল যে তেহরানের এই পরমাণু অস্ত্রের এটা সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই, তখন কিন্তু ক্ষুব্ধ হলো ডোনাল্ড ট্রাম্প এবং বলল যে সে কিছু জানে না। তো এইভাবে উপেক্ষা করা, কাউকে না জানানো, সবকিছুতেই সে নিজে করা, এবং আশেপাশে গুটি কয়েকজন ছাড়া। আসলে স্বৈরাচারের যে সংজ্ঞা, সেইটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ট্রাম্প হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় স্বৈর শাসক, যে তার নিজের দেশের, তার দলের, তার সরকারের কাউকে না জানিয়ে অনেক ঘটনা ঘটান। এখানেও কিন্তু সেই ঘটনায় থাকলো যে প্রশাসনের কর্মকর্তারা চমকে গেল। যেটা বলছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুদ্ধবিরতির আলোচনায় ভূমিকা রেখেছেন। গতকাল সন্ধ্যায় 6টার কিছু পরে এই ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের প্রশাসনের কিছু কর্মকর্তাও এই ঘোষণায় বিস্মিত হন। মঙ্গলবার ইসরায়েল ইরান দুই পক্ষই এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। তবে ট্রাম্পের ঘোষণার 3 ঘন্টার মধ্যেই ইরানে ইসরায়েলে নতুন হামলার খবর পাওয়া যায়। এতে প্রশ্ন উঠেছে, আদৌ সব পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল কিনা। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির পক্ষে চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করেন। 2 মাস ধরে এই 3 জন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি চুক্তির লক্ষ্যে কাজ করছিলেন।
ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের এই 3 কর্মকর্তা সরাসরি ও পরোক্ষ উভয় ধরনের চ্যানেল ব্যবহার করে ইরানের সঙ্গে যোগাযোগ করেন। ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার শর্ত ছিল তাদের উপর ইরান আর আক্রমণ না করলে তারা যুদ্ধবিরতি মেনে নেবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। কিন্তু এই 3 জন ছাড়া মার্কো রুবিও এবং ওই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মধ্যপ্রাচ্য বিষয়ক যে দূত স্টিভ উইটকপ ছাড়া আর সম্ভবত কেউ জানে না। ফলে একটা খুবই নাটকীয় একটা যুদ্ধবিরতি ঘটালেন ডোনাল্ড ট্রাম্প এবারও। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও কেন ইসরায়েল অনৈতিকভাবে ইরানের ওপরে অন্ধকারে আঘাত করলো? মূলত ট্রাম্পের এটা কি কোনো পলিসি অফ ওয়ার, নাকি নতুন কোনো ষড়যন্ত্র আছে মধ্যপ্রাচ্য থেকে ইরানকে উঠিয়ে দেওয়ার জন্য? আর ইরান কি তাদের ফাঁদে পা দিবে এই যুদ্ধবিরতিতে? আসুন বিস্তারিত থাকছে এই আপডেটে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ, দেনে বালা জাব্বি দেতা দেতা ছপ্পর ফারকে, মানে উপরওয়ালা বা যিনি দাতা আছেন তিনি যখন দেন, মাঝে মাঝে পবিত্র কোরআনের একটা বাণী আছে না, হতাশ হইও না, নিশ্চয়ই তোমার রব তোমাকে সুসংবাদ দিবে যেটা শুনে তুমি খুশি হয়ে যাবে। এই আয়াতটা কিন্তু একটা তাফসীর তারজমা অনেক বড়, বাট আমি শর্টকাটে বলি যে মাঝে মাঝে হয় না যে আপনি গেছেন 10 টাকার জন্য, ভাবছেন যে এই টাকাটাই পাইবেন কিনা, অথবা একটা জবের জন্য গেছেন পিয়নের, অথবা সামহাও একটা মানে যে জিনিসটা আপনার প্রত্যাশার বাহিরে, আপনি ভাবতেছেন এটা পাবেন, আপনার আইডিয়া তো নাই। আপনি ভাবতেছেন আমি 10,000 টাকা হালাত খুঁজবো, 2,000 টাকা দিলে হয়েছে, 8,000 টাকা দিবে না, সেন্সে গেছেন। কিন্তু দেখা গেল 10,000 তো দিছে, সাথে আরো কয় গাড়ি ভাড়াটা দিয়ে আসছো যেহেতু টাকাটা নিতে, তোমার তো 10,000 থাকবে না, আরো 1,000 টাকা দিলাম। এই হিসাবটা আলাদা না? আপনার খুশি হয়ে যাবে মন। তো ইরানও যা শুরু করছে, আমরা যারা ইরানের পাগলা ফ্যান ফলোয়ার আছে, মানে তাদের অন্তর খুশি হয়ে যাবে। আপনার কাতারে অবস্থিত যে মার্কিন সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটিকে উড়ানোর পর সবাই যেখানে ভয় পাচ্ছিল, সেখানে ইরান নতুন ইতিহাস তৈরি করেছে। আপনার ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখন কেন? কারণ হচ্ছে আপনার ইরাকের মধ্যে এবং কি আপনার আরো অনেকগুলা রাষ্ট্র আছে যেখানে আমেরিকানরা ওই দেশের সরকারের অনুমতি ছাড়াই তারা তাদের সেনাবাহিনী পালে। কেন পালে? ওই দেশের তেল, গ্যাস, খনিজ যে বিরল সম্পদ, ওরকম অনেক জিনিস তাদের দরকার, আর এগুলাকে তারা সেখান থেকে আরোহণ বা উত্তোলন করে। তো এই যখন অবস্থা, তখন আপনার কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পরপরই আমরা দেখলাম যে ইরাকে যে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেখানেও ক্ষেপণাস্ত্র হামলার খবরটি সামনে এসেছে। আর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য দিচ্ছে। সংবাদমাধ্যমটি বলছে আপনার বিশরত ফতেহ এবং ইয়া আবা আবদুল্লাহ নামক যে স্পেশাল ভার্সনের ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আছে, সেগুলাই ইরান আপনার ছড়েছিল। এসব হামলায় একাধিক ওয়ারহেড অথবা ক্ষেপণাস্ত্রে বহনে সক্ষম এরকম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মানে পরমাণু বোমা সহ মারা যাবে, বা একের ভিতরে অধিক ক্লাস্টার অথবা আরো যে মেশিনারিজ গুলো আছে শর্টকাটে, ওইগুলা ব্যবহার করা যাবে এমন ক্ষেপণাস্ত্র কিন্তু ছড়িয়ে দিয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ, এটা আপাতত আমি যখন নিউজটি করছি তখন এই তথ্য আসেনি, তবে মতান্তরে কেউ বলছেন আমেরিকার মার্কিন সেনাবাহিনীর কোন সদস্য হিসেবে মারা টারা যায় না, তাদের বেস্টেজ যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা আপনার আরো ভিন্নতা আসছে। এখন ইরান কি থাইমা যাবে নাকি না দুইটা মাইরা বলে তোমরা একটা মারছো আমরা দুইটা মারছি, পাল্টা জবাব দিলাম, তো যুদ্ধটা এখানে থামানোর জন্য না। ইরান বলতেছে ভাই লড়াই করতে নামছি, এবার কিন্তু থামবো না। ডায়লগুলো দেখেন না গণমাধ্যমে যে আসে, ইসলামের জন্য লড়াই করছি, আর আমরা তো বৈশা বৈশা পাটফারি করতেছি, মিশা কথা কইতেছি, সিটিং করতেছি, কিন্তু যারা এগুলোর জন্য দিনরাত খাটতেছে তাদের অবস্থান কি? এটা একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত ছিল। তবে এই হামলার পরপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের, তারপরে আমি যখন নিউজটি করছি মাত্র 1 ঘন্টা আগে, উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আমেরিকার বৈঠক হচ্ছে। কেন? যে ইরানকে থামাইতে হবে। আমরা এত বড় রাষ্ট্র, আমি একটা হাতির মতন রাষ্ট্র, আমি একটা কি বলা হয় যে একটা ওই বিলের কাছে হার মানবো, অনেকের কাছে এরকম একটা ফিলিংস আছে না, আছে। সেইটাকেই কাজে লাগাচ্ছে ইরান।
কারণ জনগণ তাদের পক্ষে আছে বিশ্বব্যাপী। এই তো মাত্র শুরু, খেলা অনেক বাকি আছে। গুরু ইরান বলছিল যে ভাই তোমাদের সাথে আমাদের ঝগড়া আছে না, তো তোমরা তার পক্ষ নিয়ে কেন আসতেছো? এটা আমাদের ডিউটি। আচ্ছা তাহলে মেশিনারিজ দিবা? হ্যাঁ। কত ঠিক আছে, তুমিও খাও। একদম জায়গা মতো দিছে। আরো 2-4-10টা গাড়িতে ইরানের ভালোবাসা দেওয়া উচিত, থাকে না? তো ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী আপডেটে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।